হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি দ্বিতীয় পর্যায় মূল্যায়ন 2024-এর তৃতীয় শ্রেণীর ক্লাস 3-র আরও কয়েকটা কোশ্চেন পেপার। এখানে সব বিষয়ে আমরা আলোচনা করব, বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ। একটু ধৈর্য ধরে দেখতে হবে। ভিডিওটা শেষ অবধি দেখলে তোমাদের কিন্তু একটা সম্যক ধারণা আসবে কেমন টাইপের কোশ্চেন হতে পারে, যাতে কিনা তোমরা পরীক্ষায় কিন্তু 100 আউট অফ 100 পেতে পারো, 100% নাম্বার পেতে পারো, সম্পূর্ণ নাম্বার পেতে পারো। তো যদিও প্রশ্নগুলো পুরনো, কিন্তু তোমাদের এই বছর পরীক্ষায় এই কোশ্চেনগুলো থেকেই আসবে। সুতরাং গুরুত্ব সহকারে দেখো, দরকার হলে স্ক্রিনটা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখো এবং যত্ন করে নিজে নিজে উত্তরগুলো করার চেষ্টা করো। পরে আমরা কিন্তু এর উত্তর সমেত আলোচনা করব। তোমাদের বন্ধুরা আছে আমার সঙ্গে, তাদেরকে এক এক করে নিয়ে তাদের সঙ্গে কথা বলবো। আর যারা ভাবছো তোমার বন্ধুদের মতো তোমরাও আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও, নিয়ে তোমাদের ক্লাস 3 কোর্সে জুড়ে যাও। চলো আমরা শুরু করি আজকে আমাদের বিস্তারিত আলোচনা। কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে সপ্তর্ষি আছে, শ্রীকান্ত আছে। সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। সপ্তর্ষি, শোনা যাচ্ছে? হ্যাঁ। সপ্তর্ষি? হ্যাঁ স্যার। সপ্তর্ষি, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। সপ্তর্ষি আমার কথা শুনতে পাচ্ছে না। দেখি শ্রীকান্ত শুনতে পাচ্ছে কিনা। হ্যাঁ শ্রীকান্ত, শ্রীকান্ত চলো দেখি আমরা। তো আগের দিন আমরা আলোচনা করতে করতে অনেকটা লম্বা আলোচনা হয়ে গেছিল, আমাদের পরিবেশ বিষয় পর্যন্ত দেখেছিলাম, অঙ্কের কোশ্চেনটা বাকি ছিল। তাহলে আজকে প্রথমেই আমরা আগের দিনের অঙ্কের কোশ্চেনটা সলভ করব, তারপরে আমরা বাংলা, তারপরে ইংরেজি এবং পরিবেশ লাস্টে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো অঙ্কর কোশ্চেনটা, দেখো এখানে লেখা আছে শূন্যস্থান পূরণ করো। চিত্রটির নাম লেখো। এখানে চিত্রটির নাম কি হবে বলো তো? আইডিয়া করো। 1 2 3, 3 কে বলে ত্রি, 3 মানে ত্রি, 4 মানে ত্রিভুজ, তাহলে 3 মানে ত্রি। ত্রি দিয়ে একটা নাম হবে, কি হবে বলো তো? আশা করি সবাই বলে ফেলেছো, জোরে বলো একবার। হ্যাঁ, ত্রিভুজ। ত্রিভুজ মানে 3টি বাহু যার, 3টি হাত আছে যার। ক্ষয়টা দেখো তো, ড্যাশ ডিভাইড বাই ভাগ 8 সমান 25। তাহলে এরকম সিচুয়েশনে আমরা কি করব? এটার সঙ্গে এটা গুণ করব। ভাগফলকে আমরা যদি ভাজ্যক দিয়ে গুণ করি তাহলে হবে ভাজ্য। তাহলে 8 25 200। কেমন করে করলাম? 4 25 100, 8 25 200। আচ্ছা, গ একটা দেখো, 17কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 17কে 3 দিয়ে ভাগ করছি, 3 পাচ্ছে 15। তাহলে 17 সবথেকে কাছে যাওয়ার চেষ্টা করব। 17কে 17, 17 দুগুণা এই 3 একে 3, 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 4 12, 3 পাচ্ছে 15, 3 6 18। তাহলে 18 যাবে না, 3 পাচ্ছে 15। 15 পরে কত থাকছে? 17 যেতে 2, তাহলে এখানে ভাগশেষ থাকবে 2। তাহলে এখানে আমরা আরেকটা যদি দিতাম, 25কে 4 দিয়ে ভাগ করব, কত ভাগশেষ থাকবে? ভাগশেষ কত হবে সেটা লেখো। এটা তোমরা নিজে করো। ভাগশেষ কত হবে? 25কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষটা কত হবে? এরকমই একটা অঙ্ক। চলো এই ঘয়েরটা দেখো, 10 বার 10 যোগ করলে কত হবে? তা আমি কি বোকার মতো 10 বার 10 যোগ করতে যাবো? 10 10 10 করে 10 লিখবো না, আমি কি করব? মানে গুণের রূপ। তাহলে আমরা 10 বার 10 মানে 10কে 10 দিয়ে গুণ করব। 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, আর 1-এর পরে এর একটা শূন্য, এর একটা শূন্য, দুটো শূন্য বসিয়ে দিলাম। বা আমাদের যদি মুখস্থ থাকে 10 10 100। ইয়রটা দেখো তো, 18টি জুতো সমান জোড়া জুতো। তাহলে 1 জোড়া মানে কত? 1 জোড়া মানে 2টি। 18তে কত 2 ভরা আছে? 18টাতে কত 2 ভরা আছে? 2 দিয়ে ভাগ করো 9, তাহলে আমরা বলবো 9 জোড়া জুতো। বুঝতে পারলে না? 18টা জুতো আছে, এরকম ভাবে 18টা জুতো পড়ে আছে। তাহলে দুটো দুটো করে আমরা নেব, দুটোতে 1 জোড়া, আবার দুটোতে 1 জোড়া, তাহলে 9 জোড়া মানে 18টা। তাহলে এখানে 9 জোড়া জুতো। একটি ষড়ভুজ, ষড় মানে আমি একটু আগে বলছিলাম 1 2 3, ত্রি মানে 3, চতুর মানে 4, পঞ্চ মানে 5, ষড় মানে 6।
6টি। কিরকম হবে চিত্রটা জানো? 6টা বাহু বিশিষ্ট, 1 স্যার 2 3, 3টে হলো। ব্যাকা হয়ে গেল তো, সোজা করি। স্যার এটা আমার 3টে হলো, আবার এদিকে 3টে দিলে যেমন হবে। এই আগেকার দিনে 20 পয়সা স্যার এরকম ছিল, স্যার আগেকার দিনে এটা তো পয়সা আমার ছিল তো 20 পয়সা, 10 পয়সা, 5 স্যার পয়সা, তো 20 পয়সাটা এরকম ছিল। 5 পয়সাটা ছিল 4 কোনা, স্যার এটা আমার 10 পয়সাটা সিস্টেম আছে গোল, এখনকার ঠিক 1 টাকার মতো। 2 অঙ্কের স্যার সবচেয়ে বড় সংখ্যা, যত অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বলবে তত 9 হবে। 2 অঙ্ক বলছে 2টো 9। আচ্ছা 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত হবে? 2টো অঙ্ক থাকবে, একটা 1 বাদে আরো একটা 0। তাহলে যত অঙ্কের ছোট সংখ্যা বলবে ততটা 0 হবে, সামনে শুধু একটা 1 হবে। বুঝতে পারলে না? যদি 5 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা বলে একটা 1 আর 4টে 0 হবে। টোটাল 5টা অঙ্ক, 1 2 3 4 5, টোটাল 5টা অঙ্ক হবে, একটা 1 আর 4টে 0। এবার দেখো বিন্যাস, দেখো বিন্যাস মানে কি গো? গঠনটা দেখো, ওপরে গেছে নিচে নেমেছে, ওপরে 2টো গেছে নিচে 2টো আসবে, তাহলে এখানে হবে নিচে 2টো। এই তো হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? আর শ্রীকান্ত কি শুনতেই পাচ্ছে না? হ্যাঁ আচ্ছা সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি হ্যাঁ স্যার শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ সপ্তর্ষি, সপ্তর্ষি সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার যাই হোক, কিছু গন্ডগোল হয়েছে। কি হলো? স্যার আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা কেন শুনতে পাচ্ছি না? সবই তো ঠিক আছে, কেন হচ্ছে এরকম? স্যার শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ সপ্তর্ষি শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা আরশিয়া আমার কথা শোনা যাচ্ছে? আরশিয়া, হ্যাঁ স্যার আরশিয়া, হ্যাঁ স্যার আরশিয়া, হ্যাঁ স্যার আরশিয়া আমার কথা শুনতে পাচ্ছ? আরশিয়া, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার আমি তোমার কথাও শুনতে পাচ্ছি। ঠিক, তাহলে আগের এই 10টা কোশ্চেন বুঝতে পারলে? 8টা কোশ্চেন বুঝতে পারলে? হ্যাঁ স্যার কোনো ডাউট আছে? হ্যাঁ 4টে বাহু থাকলে তাকে আমরা কি বলবো? চতুর্ভুজ। চতুর্ভুজ। 5টা বাহু থাকলে পঞ্চভুজ, আর এখানে 6টা বাহু মানে ষড়ভুজ। হ্যাঁ 2-এ দেখো হ্যাঁ নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো। যেটা মিথ্যা হবে এখানে মিথ্যা লিখে দেবো, যেটা সত্য হবে সেটা সত্য লিখে দেবো। কোনো জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। সত্য না মিথ্যা? জোড় সংখ্যা 2 দ্বারা, এটা হবে সত্য কথা। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় জোড় সংখ্যা। বুঝতে পারলে আরশিয়া? আরশিয়া, আবার কি হলো? আরশিয়া, কেটে গেল নাকি? এত ডিস্টার্ব। আচ্ছা তারপর এটা দেখো, জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যা হয়। ধরো জোড় সংখ্যা 2 আর বিজোড় সংখ্যা 3, তাহলে গুণ করলে কত হচ্ছে? 6। এটা জোড় সংখ্যা হচ্ছে, তাহলে বিজোড় সংখ্যা তো হচ্ছে না। তাহলে জোড় গুণিত বিজোড়, জোড় গুণিত বিজোড় সমান জোড় সংখ্যা। তাহলে এটা মিথ্যা কথা বলছে, এটা ভুল বলেছে, তাই এটা হবে মিথ্যা। এবার ভাজ্য সমান ভাজক যোগ ভাগফল গুণ ভাগশেষ, এটাও ভুল, এটা মিথ্যা। কারণ আমরা একটা থিওরি পড়িয়েছিলাম অঙ্ক করার সময়, লিখে দিচ্ছি আবার, ভাজ্য সমান ভাগফল গুণিত ভাজক যুক্ত ভাগশেষ।
এখানে সবই ঠিক আছে, শুধু এই চিহ্নটা এখানে গেলেই ঠিক হয়ে যেত। বৃত্ত আঁকা যায় বক্ররেখা দিয়ে, এটা সত্য ঘটনা। আমরা যদি বাঁকা রেখা না দেই, বক্ররেখা মানে যে রেখা সবসময় বাঁকা হয় সেই রেখা না দেই, তাহলে কিন্তু বৃত্ত আঁকা যাবে না। আরও একটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা স্থির বিন্দু। এই বিন্দুটা না থাকলেও বৃত্তটা আঁকা যাবে না। আমি ঠ্যাংটা বসাবো কোথায়? তাহলে বৃত্ত আঁকার দুটো শর্ত, একটা হচ্ছে স্থির বিন্দু লাগবে আর একটা বক্ররেখা লাগবে। নেক্সট দেখো, 50 থেকে 60 এর মধ্যে জোড় সংখ্যাগুলি লিখো। তাহলে 50 থেকে 60-এর মধ্যে জোড় সংখ্যা, তাহলে 51 হবে না, 52, 54, 56, 58, 60-এর মধ্যে বলেছে, তাহলে 60 কিন্তু লিখবো না, 50ও লিখবো না, 60, 52, 54, 56, 58। 2 দ্বারা বিভাজ্যতার শর্ত। 2 দ্বারা বিভাজ্যতার শর্ত হলো যে সংখ্যা শেষে 0, 2, 4, 6 এবং 8 থাকবে সেই সংখ্যাটা, যে সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 থাকবে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। ভাগ না করে দেখাও 387 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা জানি যে সংখ্যাগুলো অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 8, 7, 3, 8, 7, তাহলে 8 আর 7, 15 আর 3, 18। তাহলে 18 কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো? ইয়েস, 18কে 3 দিয়ে পারবো। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটা, মানে এই সংখ্যাটা বলতে এখানে কত, 387 3 দ্বারা বিভাজ্য। লিখে দাও। বুঝতে পারলে? তাহলে আমরা কি জানলাম, যে সংখ্যাকে তার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা পুরোটাই 387ও 3 দ্বারা বিভাজ্য হবে। 400 পয়সা সমান কত টাকা? 100 পয়সায় 1 টাকা, তাহলে 400 পয়সায় 4 টাকা। আমরা পয়সাকে যদি 100 দিয়ে ভাগ করি, পয়সা ডিভাইড বাই 100, তাহলে হয়ে যাবে টাকা। পয়সাকে আমরা টাকা করতে পারি 100 দিয়ে ভাগ করলে। অথবা পয়সা যেখানে থাকবে তার 2 ঘর দশমিক হটাতে হবে, 2 ঘর দশমিক বাম দিকে। তাহলে যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে দশমিক আছে এখানে, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে চলে এলেই হয়ে গেল, 4 টাকা হয়ে যাচ্ছে। দশমিকের পরে শূন্যগুলোর কোনো দাম থাকে না। 50 টাকার নোট খুচরো করলে কতগুলি 5 টাকা পাবো? 50কে 5 দিয়ে ভাগ করে দাও, 50 ভাগ 5, 5 10-এ 50, 10টি আমরা 5 টাকা পাবো। ভাগ করো 29 3, এখানে ভাজ্য ভাজক ভাগফল আমরা করে দেখি। 29কে আমরা ভাগ করব 3 দিয়ে, 3 দিয়ে করো। 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, তাহলে 3 9 27, তাহলে বাকি থাকছে 2। তাহলে আমাদের এখানে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 29। যাকে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজ্য। ভাজক কত? ভাজক হচ্ছে 3। ভাজক হচ্ছে 3। ভাগফল কত? ভাগফল হলো 9, আর ভাগ শেষ হয়ে গেল 2, যেটা রিমাইন্ডার থাকলো। গুণ করো 143কে 5, 3 5 15, 15-এর 5 হাতে রাখলে 1, 4 5 20, আর এই হাতের 1 নিয়ে 21-এর 1 হাত থেকে 2, 5-একে 5 আর 2-এ 7। তাহলে আমাদের অ্যান্সার হলো 715। লিখতে হবে কিন্তু এরকম, উত্তর 715। গোপার দাদা গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। তাহলে এখানে আমরা লিখবো 40 টাকা 50 পয়সা। গোপা 12 টাকা 50 পয়সার ফুচকা খেলেন, 8 টাকা 50 পয়সার আলু কাবলি খেয়েছেন। তাহলে গোপার কাছে কত আছে? তাহলে খরচ করলো কত? এটা তো দিল দাদা। খরচ করেছে কত দেখো তো, খরচের হিসাব। খরচ করেছে 12 টাকা 50 পয়সা, খেয়েছে ফুচকা। আর 8 টাকা 50 পয়সার আলু কাবলি। তাহলে 50 50 100, 100 পয়সা মানে কত? 1 টাকা। তাহলে এটা এখানে চলে আসবে। আর 20 হচ্ছে 20 টাকা, আর এই 1 টাকাটা মিলে হলো 21 টাকা। তাহলে গোপা খরচা করেছে 21 টাকা, ছিল 40 টাকা। তাহলে 40 টাকা 50 পয়সা থেকে 21 টাকা বাদ দিয়ে দাও।
21 টাকা, পয়সার নিচে 00 পয়সা। তাহলে 50 থেকে 00 বাদ দিলে 50। এবার 21 বাদ দিলে 9, এখানে হাতে রইল 1 3 1, 19 টাকা 50 পয়সা থাকলো। তাহলে গোপার কাছে এখানে লিখতে হবে সুন্দর করে, অতএব এখন গোপার কাছে, সবাই বলো আমার সঙ্গে, গোপার কাছে আর 19 টাকা 50 পয়সা আছে। এবার 8এরটা দেখো তো তোমরা নিজে চেষ্টা করো। 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে? 812টি মাছ যখন ভাগ করে রাখবো সমান ভাগে, তখন সেটা ভাগ হবে 8 দিয়ে। 8 একে 8 হয়ে গেল। এবার 1 নামলো, 1 তো যায় না, তাহলে এখানে একটা 0 যাবে, কারণ আমি দুটো নামাতে গেলেই একটা 0 দিতে হবে। এবার 2 নামলো, 8 একে 8, তাহলে 4 12, তাহলে কি হবে? তাহলে 4টে মাছ বাইরে পড়ে থাকবে। অতএব প্রতিটি বাক্সে, বাস্ক বলো না বাক্স বলো, 812টি করে মাছ থাকবে। এবং দুটো উত্তর চেয়েছে কিন্তু, এবং 4টি মাছ বাইরে পড়ে রইবে বা বাইরে থাকবে, এরকম করে উত্তর লিখবে। ঠিক আছে? কি ব্যাপার, তোমাদেরকে আমি যোগাযোগই করতে পারছি না কেন? আমার নেটওয়ার্কটা খুব খারাপ চলছে। সবাই আছো, তাও তোমাদেরকে আমি সঙ্গেই নিতে পারছি না, কি হয়েছে? কতবার শ্রীকান্ত ঘোষ?
সিয়া, হ্যাঁ শোনা যাচ্ছে? কি ব্যাপার, এতক্ষণ শুনতে পাচ্ছিলে না? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছিলাম না। ও আচ্ছা, কি করব বলো, নেটওয়ার্কের খুব সমস্যা। বসে থেকে আমার সময়গুলো নষ্ট হচ্ছে, মানে না পারছি ক্লাস করাতে, না পারছি এগিয়ে যেতে, এরকম হয়ে যাচ্ছে। আগের তাহলে সব কোশ্চেনটা দেখতে পাওনি? আর সিয়া, বলছি আগের কোশ্চেনগুলো তাহলে উত্তর দেখতে পাওনি? না স্যার, দেখতে পাচ্ছি না এখন। এখন পাচ্ছি না, এখন পাচ্ছ না? অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, অন্ধকার হয়ে গেছে। যদি আমি না ধরি তাহলে পারবে দেখতে? না স্যার, তবুও দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো তো, আমি কেটে দিলাম, তুমি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু চ্যাটে বলো তো। দেখতে পাচ্ছ? চ্যাটে বলো। আচ্ছা কি বলো, দেখতে পাচ্ছিলে না? স্যার দেখতে পাচ্ছি, আপনি আমাকে ধরলেই দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শুনতে থাকো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমরা বাংলায় আলোচনা করব, বাংলা বিষয়ের। তো দেখো এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন কি কি আছে। এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করতো? কিভাবে চলতো বলো তো? শেকড়গুলোকে, ডালপালাগুলোকে বাড়িয়ে দিত, শেকড়গুলোকে চলিয়ে গাছের ওপরে, মানে মাটির ওপর দিয়ে শেকড়গুলোকে এগিয়ে নিয়ে যেত। কেমন করে দেখো, এখানে ধরো একটা গাছ ছিল, শেকড়টাকে বাড়িয়ে দিল, এদিকে শেকড়টাকে গুটাচ্ছে, শেকড়টাকে বাড়িয়ে এবার গাছটা এখানে চলে এলো। এইভাবে ডালপালাগুলোকে বাড়িয়ে, শেকড়টাকে বাড়িয়ে, এখানে সবার ব্যাগ ট্যাগ নিয়ে বয়ে এগিয়ে এগিয়ে যেত। এরকমভাবে গাছটা এখানে চলে এলো, শেকড়টাকে বাড়াচ্ছে সামনের দিকে। যেমন করে কেঁচোরা যায়, কেন্নরা যায়, সেরকমভাবে ছোটো হবে আর বড় হবে, ছোটো হবে আর বড় হবে। কে পুলিশকে খবর দিল? কে কে বলো তো, এটা দেখি, মনে পড়ছে? সেই কি নাম? বড় ভাই, বড় মানে কি নাম যে ছিল ওর? লিপিদের সঙ্গে ওই যে বড় ভাইটার নাম কি ছিল, বলতে পারছো তোমরা? টাইপ করো তো, কে পুলিশে খবর দিয়েছিল, টাইপ করো, উত্তর টাইপ করো। বাবুই পাখির বাসা কোথায় বাঁধলো? এই একা মাঠের মধ্যে, তাল গাছে। কষ্ট থেকে রেহাই পেতে পাখিরা কি ভাবলো? কষ্ট থেকে রেহাই পেতে পাখিরা ভাবলো বাসা বানানো দরকার। হিংসুটির দিদির বয়স কত বছর মনে পড়ছে কি? লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল? খুবই গুরুত্বপূর্ণ। এই সব কটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় এবার আসবে, না এলে আমাকে বলো। দেখো তো এখানে, গন্ধে মাতায় নীল লাল কমল। গন্ধে মাতায় আরাম কবিতাটিতে ভোরবেলা, দুপুরবেলা, রাত্রিবেলার কথা বলা হয়েছে। তারা দুটিকে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি, ডাকাডাকি না বকাবকি করে। তারা দুটিতে মিছিমিছি কত বকাবকি করে, না হাঁকাহাঁকি করে, না ডাকাডাকি, আমি বলবো না কিন্তু। অঘ্রাণ মাস, শীত, হেমন্ত শীত ঋতুর মধ্যে পড়ে। অগ্রহায়ণ, অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। কার্তিক অগ্রহায়ণ মনে পড়ছে? এটা একটু হিসেব করলে পেয়ে যাবে।
গুনে নাও কোন মাসে কোন ঋতুতে পড়ছে। বলে দিলে হবে না। কুহু ও কেকা কবিতার বইটি কার লেখা? কুহু আর কেকা, বইটা কার লেখা? কুহু আর কেকা। আবোল তাবোলের স্রষ্টা কে? আবোল তাবোলের স্রষ্টা তো সবাই জানে এটা। তারপরে দেখো এখানে নাগ মানে কি গো? ডান্ডা মানে কি? মেয়ের ডান্ডা। মিলেমিশে, মিলেমিশে মানে বলো, মিলেমিশে মানে মুচকি, মিষ্টি। এই বইটা তোমাদের এই কুহু আর কেকাটা মনে নাই? সত্যেন্দ্রনাথ দত্ত হবে, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। ছন্দের জাদুকর বলা হয়, খুব সুন্দর ছন্দ মেলায়। আবোল তাবোলটা কার লেখা? সুকু বলবো না, বিপরীত আসল। এখন তো সব আসল, আসলের বিপরীত কি? আজ। শব্দ যুগলের মধ্যে পার্থক্য ধোঁয়া আর ধোঁয়া। ধোয়া আর ধোঁয়া। ধোয়া মানে ধুয়ে নেওয়া, কেচে নেওয়া, পরিষ্কার করে নেওয়া। আর ধোঁয়া মানে ধুনো। মিলে মিশে, তাহলে এটাকে ভাঙতে গেলে কি পাবো? ম, হর্ষইকারে হর্ষই, একারের এ। তাহলে এটাকে করতে লাগলে কি হবে? ম যোগ হর্ষই মি, ল যোগ এ লে, মিলে। এবার মিশের ম যোগ হর্ষই মি, তাহলে স যোগ এ সে, মিশে। এবার এগুলোতে যদি হসন্ত তদি দাও তাহলে হয়ে গেল মিলে মিশে, মিলেমিশে। এবার এটাকে কুটো কাটা, কুটো কাটা। এখানে ক আছে একটা, তার সঙ্গে হর্ষকার আছে, তাই হর্ষও দিলাম। কু টো, ট আছে আর ওকারে ও দিলাম। কুটো কাটা। ক আছে এখানে, কয়ের সঙ্গে একটা আকার আছে, তাই আ দিলাম। টা, ট আছে আর এখানে আকার আছে। এইটা হলো ক যোগ হর্ষৌ, ট যোগ ও, ক যোগ হর্ষৌ, ক যোগ আ, ট যোগ আ, কুটো কাটা। টিকা লেখো শ্যামবাজার। এইটা খুব সহজ, কলকাতার একটা বিখ্যাত বাজার শ্যামবাজার। শ্যামবাজার কলকাতার বিখ্যাত বাজার। কোন কোন কবিতায় আছে বলো তো? পর্যটন কবিতায় আছে। আচ্ছা, এবার আমরা ইংরেজি কোশ্চেনটা চটপট করবো। তোমাদের সঙ্গে কথা না বলতে পেলে আমার খুব খারাপ লাগছে, কথাই বলতে পারছি না অথচ। আচ্ছা, এই তো উত্তর আসছে তো। আজ থেকে কাল নকল, আসল থেকে নকল। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আরতিয়া খুব সুন্দর, ভালো পড়াশোনা করছে এখন, কিন্তু আমারই সিস্টেমটা বারবার খারাপ হচ্ছে। শ্রীকান্ত কিছু বলছে না, চলো ইংরেজিটা দেখি। আচ্ছা, এখানে লেখা আছে স্নো ইজ। তোমাদের বই থেকে নেওয়া এগুলো সব, কোনোটা এক্সট্রা নেই। স্নো ইজ, এখানে লেখা আছে ওয়াটার, হোয়াইট না এগ? স্নো ইজ হোয়াইট, WHITE, হোয়াইট। এ হ্যান ক্যান লে, একটা মুরগি পারে পারতে। কি পারতে পারে? ডিম। ইজ লাইফ ফর আস, ওয়াটার ইজ লাইফ ফর আস, ওয়াটার ইজ লাইফ ফর আস। দুইটা দেখো, স্কেয়ারসিটি মানে অভাব, ভয়াকার অভাব। স্কেয়ারসিটি মানে অভাব। রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো। আচ্ছা, ইন্ট্রোডিউস মানে কি বলবো? পরিচয় করিয়ে দেওয়া, পরিচয় করানো। তারপরে যে হপিং,
হপিং হপিং মানে কি বলো তো, লাফিয়ে লাফিয়ে বেড়ানো। তোমরা যেমনটি করো সবাই, লাফিয়ে লাফিয়ে বেড়াও, লাফিয়ে বেড়ানো, হপিং। হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, এটা সবাই জানো, অ্যান্ট, বি, বি হানি বি, হানি বি। আর কি? হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট, আউল, আউল রাতের বেলা দেখতে পায়, প্যাঁচা, প্যাঁচা রাতের বেলা দেখতে পায়। তাহলে হুইচ ইনসেক্ট এখানে লিখবো আউল ক্যান সি অ্যাট নাইট, আউল ক্যান সি অ্যাট নাইট। তারপরে দেখো তো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। স্টপ, তাহলে স্টপ দিয়ে কি করবো? স্টপ টকিং, কথা বলা থামাও, স্টপ টকিং। সোর্স, দ্য মেন সোর্স অফ ওয়াটার ইজ রেন, বৃষ্টির আসল উৎস হচ্ছে রেন, বৃষ্টি, জলের আসল উৎস হচ্ছে বৃষ্টি। কেন বলো তো? পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল সবই তো বৃষ্টি থেকে হয়। এই সমুদ্রের জলটাই তো আকাশে উঠে গিয়ে বাষ্প হয়ে পাহাড়ে বর্ষা ঘটায়, নিয়ে ওখানে তো বরফ হয়। তাহলে বৃষ্টি না হলে ওখানে যাবে কি করে জলটা? ট্রেন ভাড়া করে যাবে? হার্মফুল, তাহলে একটা হার্মফুল জিনিসের নাম করবা, নিয়ে লিখবা ইজ হার্মফুল। মসকিউটো ইজ হার্মফুল, মসকিউটো ইজ harmful insect। আচ্ছা, ওয়াস্ট, ওয়েস্ট, ডোন্ট ওয়েস্ট ওয়াটার, জল নষ্ট করো না। পলিউশন, ওয়াটার ইজ দাঁড়াও, এটা কি লিখবো? ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন, POLLUTION, ওয়াটার পলিউশন ইজ caused, CAUSE, caused by garbage। তাহলে জল দূষণটা ঘটে গার্বেজের জন্য। বা এখানে লিখতে পারো গার্বেজ পলিউট দ্য ওয়াটার, কিন্তু এখানে পলিউশন আছে, পলিউশন শব্দটা এরকম করে লিখতে হবে, ওয়াটার পলিউশন ইজ কজড বাই গার্বেজ। এই দেখো পিককের গল্পটা দিয়েছে। রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি। ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট। আমরা তো গল্পটা বারবার পড়েছি। দ্য পিকক ইউজ টু গো টু দ্য লেক সামডে, নাকি প্রত্যেক দিন যেত না একদিন যেত? হি ওয়াজ ভেরি প্রাউড, এভরিডে বলেছে, তাহলে সামডেটা কাটা হবে, তাহলে এটা ফলস হয়ে যাবে। সামডে মানে এক একদিন, আর এভরিডে মানে রোজ। দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, এটা ঠিক, এই তো এই লাইনই তো বলেছে, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। দেখো তো বিয়েরটা, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সেস। হোয়াট ডিড দ্য পিকক লুক ইন দ্য ওয়াটার? হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন ওয়াটার। তাহলে কি লিখবো? হি বা দ্য পিকক লুক, কি লিখবে? দ্য পিকক লুক থেকে লুকড হিজ বিউটি, বিউটিফুল রিফ্লেকশন, REFLECTION, রিফ্লেকশন ইন ওয়াটার। তাহলে সে দেখতো তার সুন্দর সুন্দর ছায়াটা।
জলের মধ্যে। ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী, তাহলে ওয়াইস থেকে হবে পুলিশ। ডেড থেকে হবে লাইভ, পুলিশে দাগ দিয়ে গিয়ে আমি কিসে দাগ দিয়ে দিয়েছি না। ওয়াইস থেকে হবে পুলিশ, ডেড থেকে হবে অ্যালাইভ, বিগ থেকে হবে স্মল, আর ক্লোজ থেকে ওপেন। রাইট 3 লাইন্স অ্যাবাউট হেল্পফুল ইনসেক্ট। তাহলে এখানে কি লিখবো? There are so many helpful insects like honey bee। আর কি হানি বি ছাড়া আর কি আছে ভালো ইনসেক্ট আমাদের উপকারে লাগে, তাদের সম্বন্ধে লিখতে হবে। এটা তোমরা একটু দেখো, ঠিক আছে? খুব ডিস্টার্ব হচ্ছে আমার সিস্টেমে, সেই জন্য খুবই দুঃখিত, একদম খুবই দুঃখিত। সব বিষয়গুলো একদমই করতে পারছি না, কয়েকদিন থেকে খুব ফলস চলছে। বৃষ্টি প্রচুর, প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রচুর করে, যেই কারণে আমরা ঠিকঠাক ক্লাসগুলো করতে পারছি না। আচ্ছা, আমাদের পরিবেশটা দেখি তো কতটা পাচ্ছি। খনিজ তেল থাকে কোথায়? মাটির ওপরে, আকাশে, মাটির নিচে? কোনোটি না, মাটির নিচে। উইদের থাকার জায়গাকে বলা হয় উইডিবি। খদ্দর আসলে সুতি। গুটি পোকার লালা থেকে তৈরি হয় রেশম। আচ্ছা, এখানে মেলাও। মৌমাছি মৌচাকে থাকে। কাকিমা কি হবে? নিকট আত্মীয়। পোস্ট অফিস পিয়ন। ঘোড়ার গাড়ি কচুয়ান। ঘোড়ার গাড়ি ড্রাইভারকে কচুয়ান বলে। ডাক্তারবাবুদের পোশাককে অ্যাপ্রন বলে। ভুল না ঠিক? অ্যাপ্রন ঠিক। আদিম মানুষেরা গুহাতে থাকতো, ঠিক। কাগজের উপর দিকটা দেখাতে দক্ষিণ, এটা ভুল। উত্তর দিকটা, উপর দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ। এটা উত্তর আর নিচের দিকটা দক্ষিণ। ঘাস বুনে মাদুর হয়। মাদুর বুনে ঘাস হয়, ঘাস বুনে মাদুর, এটা ঠিক। হ্যাঁ, ঘাসকে এরকমভাবে সাজিয়ে নিয়ে বুনে দিলেই মাদুর হয়ে গেল। মাদুর তো আমরা গরমকালে ব্যবহার করি। আমাদের রাজ্যের নাম, এটা সবাই জানো, পশ্চিমবঙ্গ। পুরোটা লিখবে তোমরা, আমি সংক্ষেপে লিখলাম। লোহার জিনিস কে তৈরি করেন? লোহার জিনিস কামার বা কর্মকার। কামার বা কর্মকার। গ্রীষ্মকালে কেমন পোশাক পরা উচিত? পাতলা শীতের পরানো, পাতলা এবং সুতির কাপড় পরানো উচিত। ফেলুদার গল্প কার লেখা? ফেলুদা সত্যজিৎ রায়। একটি জৈব পদার্থের নাম লেখো যা বাড়ি তৈরির কাজে লাগে। জৈব পদার্থ, জৈব মানে জীব থেকে তৈরি হয়। কি লাগবে? একটি বাড়ি জৈব পদার্থ বাঁশ হতে পারে। বাঁশ তো লাগবেই, পাকা বাড়িতেও বাঁশ লাগে। সেন্টারিং করতে বাঁশ লাগে না? এরকম খুঁটিগুলো হয়ে গেল। চলো দেখি ছয়টা। প্রাকৃতিক সুতো কি? প্রাকৃতিক সুতো খুঁজে নেবে একটু। এটা প্রাকৃতিক সুতো হচ্ছে কোনটা? পাটের সুতোটা। পুলিশরা কি কি রঙের পোশাক পরেন? খাকি রঙের। 2-3টি বাক্যে উত্তর লেখো। যেখানে ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি করার সুবিধা কি? ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি অনেক হালকা হয়, ভেঙে যায় না, ভাঙলেও সহজে আবার তৈরি করে নিয়ে যায়। পশম কাকে বলে? ভেড়ার লোম। ভেড়ার লোমকে বলা হয় পশম। পশম কীভাবে পাওয়া যায়? ভেড়ার লোমকে আমরা যদি সুতোর মতো করে তৈরি করি তখন সেটাকে পশম বলে। লোম ও পালক। লোম প্রাণীদের থাকে, পালক পাখিদের থাকে। লোমের সাহায্যে আমরা উঠতে পারি না, পালকের সাহায্যে পাখিরা উঠতে পারে। আমাদেরও তো লোম আছে, আমরা উঠতে পারি। একটি পাকা বাড়ি ও একটা কাঁচা বাড়ির ছবি আঁকো। তাহলে পাকা বাড়ির ছবিটা কীরকম আঁকবে? এরকমভাবে দোতলা লাগবে না একটা লাগবে, আগে ঠিক করে নাও। এরকমভাবে ঘর করবে, একদম সুন্দর গ্রিলওয়ালা ডিজাইনওয়ালা ঘর করে নেবে। গ্রিলের ডিজাইনটা যেন হয় ভালো, এরকমভাবে সানসেট বাড়ানো, গ্রিল লাগানো,
সুন্দর করে ডিজাইনটা বানাবে বাড়ির, দেখেই যেন বোঝা যায় যে এটা পাকা বাড়ি, এটা সুন্দর লাগছে। হয়ে গেল। এবার ওদিকটা আঁকো। এই আমি তো অত ভালো আঁকতে জানি না, তো তোমরা সুন্দর করে আঁকবে। হ্যাঁ, আর কাঁচার বাড়িটা কি করবে? আমি তো এম দিয়ে আঁকি কাঁচা বাড়ি, এরকম চট করে হয় বলে আমি আঁকি, এরকম করে আঁকবে। হয়ে গেল একটি কাঁচা বাড়ি, একটি পাকা বাড়ির ছবি। তো এরকমই তোমাদের কোশ্চেন পেপার হতে চলেছে। খুব সহজ হবে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে হবে। আর এবার তো জানোই পশ্চিমবঙ্গ সরকার তোমাদের জন্য কোশ্চেন তৈরি করবে, সব স্কুলে একই কোশ্চেন হবে। সুতরাং একটু আমার কথা শোনো, এরকম টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করো, কারণ আমরা সবাই শিখবো, তবে তো দেশের উন্নতি হবে। টাটা, বাই বাই।